হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত। আজকে যে প্রথম ঘটনাটি আছে, এই ঘটনাটি ঘটেছে বগুড়ার একটা ঘটনা, এবং বগুড়া হাসপাতালে এই ঘটনাটি ঘটে গেছে। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছে তিনি তার নাম উল্লেখ করেনি। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। দাদা, আমি যে ঘটনাটি বলতে চলেছি এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে গেছে। আমি আমার নাম এখানে উল্লেখ করছি না। ঘটনাটি আমার সাথে যেভাবে ঘটেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই বলছি। আমি হাসপাতালে চাকরি করি বেশ কিছু বছর ধরে। তবে ইদানিং আমার সাথে কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলি যখন আমার সাথে ঘটে তখন আমি নিজেই বুঝতে পারি না আমার সাথে কেন এমনটা হচ্ছে। বেশি কথা না বলে ঘটনায় আসি। ঘটনাটি ঘটে 2021 সালে। সেইবার প্রথম আমার হাসপাতালে নাইট ডিউটি পড়ে। হঠাৎ রাত 1:30 নাগাদ একটা রোগী আসে হাসপাতালে। আমি তার নাম জিজ্ঞাসা করি, তিনি তার নাম আমায় বলে। আমাদের হাসপাতালে একটা নিয়ম ছিল, কেউ যখন হাসপাতালে ঢোকে, বিশেষ করে রাতের দিকে, তার নাম আমরা খাতায় লিখে রাখি। সেই লোকটাও তার নাম খাতায় লিখে সে ওয়েটিং রুমে বসে থাকে। আমি তাকে জিজ্ঞাসা করি যে তার কোনো পেশেন্ট কি হাসপাতালে ভর্তি আছে। তিনি জানায় যে তার ওয়াইফ হাসপাতালে ভর্তি বেশ কিছুদিন ধরে। আমি তাকে বলি যে আপনি এখানে বসুন, আমি একটু আসছি। আমি তারপর আমার রুমে চলে যাই। ডাক্তারবাবু তখন পাশের রুমে শুয়েছিল। তাকে আমি কোনো রকম ডিস্টার্ব করিনি, কারণ এমার্জেন্সি ছাড়া আমরা ডাক্তারকে সহজে ডিস্টার্ব করি না। ঠিক এমন সময় আমি খেয়াল করি যে আমার ঘরের বাইরে একটা কান্নার শব্দ ভেসে আসছে। আমি প্রথমে বুঝতে পারি না, তারপর দেখি কান্নার শব্দটা আরও জোরে জোরে হচ্ছে। মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে কান্না করছে ফুকিয়ে ফুকিয়ে। প্রথম দিকটা একটু ভয় পেয়ে যাই যে এত রাতে নিচের ফ্লোরে কোনো বাচ্চা মেয়ে কিভাবে আসবে। আমি সাহস করে ঘরের দরজাটা খুলি, দেখি বাইরে কেউ নেই। আমি খেয়াল করি ওই ভদ্রলোক মাথা নিচু করে টেবিলে বসে আছে। আমি আবার ঘরে ঢুকে যাই। ঠিক সেই মুহূর্তে আবার সেই বাচ্চার কান্নার শব্দ আমার কানে আসে। এবার একটু ভয় পেয়ে যাই। মনে মনে ভাবছিলাম যে ডাক্তারবাবুকে কি ডাক দেব। আবার মনে মনে ভাবলাম, যদি ডাক্তারবাবুকে ডাক দেই তাহলে ডাক্তারবাবু আমার ওপর রেগে যেতে পারে। যেহেতু নাইট ডিউটি দিই, অতএব ভয় পেলে চলবে না। আমি সাহস করে আবার রুমের দরজাটা খুলি। তখন খেয়াল করি সেই মানুষটা মাথা নিচু করে বসে আছে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করি, তার মুখের থেকে তরল জাতীয় কিছু নিচে টপ টপ করে পড়ছে। দূর থেকে ভালো বুঝতে পারছিলাম না। তার পায়ের দিকটা কোনো এক তরল কিছু ভেসে যাচ্ছে। তখন আমি প্রচণ্ড ভয় পাই। কি করব বুঝে উঠতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করি। ডাক্তারবাবুকে ফোন করার কিছুক্ষণ পর তিনি কল রিসিভ করে এবং তাকে বলি যে একজন পেশেন্ট ঘরের বাইরে বসে আছে, আপনি একটু আসুন। ডাক্তারবাবু আমার কথা শুনে তিনি তড়িঘড়ি করে ঘরের বাইরে আসে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার চোখের পলকেই সে মানুষটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। আমি সাহস করে ডাক্তারবাবুর সাথে সেই টেবিলটার সামনে যাই। যা দেখি
সেটা দেখে আমার সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। টেবিলের গায়ে এবং টেবিলের নিচে রক্তে ভেসে যাচ্ছে। মনে হচ্ছে এখানে কোনো অ্যাক্সিডেন্টের রোগীকে শুয়ে রাখা হয়েছিল, তার শরীর থেকে রক্ত ভেসে গেছে। সেদিন রাতটা কোনো রকমভাবে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, বাইরে গিয়ে দেখি কিছু কান্নাকাটির শব্দ হচ্ছে। বাইরে গিয়ে একটা স্ট্রেচারের উপরে একজন রোগীকে শোয়ানো আছে, আর তার চারিপাশে কিছু মহিলা কান্নাকাটি করছে। হট করে আগের রাতের কান্নার কথা মনে পড়ে গেল। আমি ভালো করে সেই পেশেন্টের কাছে গেলাম, আর যা দেখলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা তো সেই লোকটা যে আগের রাতে ওয়েটিং রুমে বসেছিল। আমি সঙ্গে সঙ্গে নার্সকে জিজ্ঞাসা করি, এনার কি হয়েছে? নার্স বলে, আগের রাতে রাত 10টার সময় এই লোকটার অ্যাক্সিডেন্ট হয় এবং তার ওয়াইফ সেখানেই, এবং তিনি স্পট ডেড হয়ে সেখানেই মারা যায়। এই কথাটা শোনার পরে আমি সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। সত্যি বলতে দাদা, আমি এখন আর নাইট ডিউটি দিই না, তবে সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। এখন অন্য এক হাসপাতালে চাকরি করি, তবে নাইটে আর ডিউটি দেওয়ার সাহস হয়ে ওঠেনি। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি, তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং বলে রাখি, তোমরা আমাকে ভালো ভালো ঘটনা লিখে পাঠাও। তোমরা যদি ভালো ঘটনা লিখে না পাঠাও, তাহলে কিন্তু তোমাদের ভালো ঘটনা পড়ে শোনানো সম্ভব নয়। এবং যারা শেষ অবধি ঘটনা শুনছ, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ ঘটনাগুলি লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমরা যদি লাইক আর কমেন্ট না করো, তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের। আশা করব দ্বিতীয় ঘটনাটাও তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, লিখেছে বিক্রম সরকার। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে, আমি ঘটনাটি ঠিক সেভাবেই বলছি। দাদা, ঘটনাটি ঘটে আমার প্রাইভেট টিউটরের সাথে। মূল ঘটনার আগে আমার শিক্ষকের পরিচয় দিলে সুবিধা হবে। আমার শিক্ষকের নামটি বিশেষ কারণে গোপন রাখলাম। তিনি ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তেন। তিনি আমাদের টাকিতে ভাড়া থাকতেন। আমার স্যারের হয়ে আমি নিজে ঘটনাটি বলছি। এবার আসা যাক মূল গল্পে। ঘটনাটি ঘটে আনুমানিক 7 থেকে 8 বছর আগে। আমি তখন নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনও পড়তাম। আমার স্টুডেন্টদের মধ্যে এক অন্যতম স্টুডেন্ট ছিল, তার নাম প্রকাশ। সে একটু মানসিকভাবে অস্বাভাবিক ছিল। সামনে ছিল তার বোর্ড এক্সাম। বেশি দিন সময়ও ছিল না। ফেব্রুয়ারির প্রায় মিডিলে খুব নিম্নচাপ হয়। সন্ধ্যের দিকে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল। আমি কলকাতা থেকে প্রাইভেট পড়ে ফিরে আর বাড়ি না গিয়ে ডিরেক্ট প্রকাশের বাড়ি চলে যাই। পড়াশোনার সময়টা ছিল রাত 8টা থেকে। পড়ানোর সময় তাকে খুব রিকোয়েস্ট করেই পড়াতে হতো এবং ও শুনতো। সারাদিন তেমনভাবে আমার কিছু খাওয়া হয়নি। তার সাথে খুব টায়ার্ডও ছিলাম। সামনে যেহেতু পরীক্ষা, তো আমি প্রকাশকে একটা টেস্ট পেপার সলভ করতে দিই। তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, পাশাপাশি শীত একেবারে চলে যায়নি। এমন আবহাওয়ায় আমার শরীর আমার সাথ না দেওয়ায়
আমি ঘুমিয়ে যাই এবং ভাবতে থাকি আজ যদি বাড়ি ফিরে না পারি, আমার মা খিচুড়ি রান্না করে খাওয়াতো। এই সব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করেই আমি নোটিস করলাম আমাকে কেউ নাম ধরে ডাকছে একটা মহিলা কণ্ঠে, ওঠো। আমি বুঝতে পেরেছি আজ খুব কষ্ট হয়ে গিয়েছে। আমি চোখ খুলে দেখি তিনি আর কেউ নন, তিনি কাকিমা, মানে প্রকাশের মা। দেখি প্লেটে করে খিচুড়ি, ডিম ভাজা, বাগদা চিংড়ি ভাজা আরও অনেক কিছু আমার উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আমি একটু অবাক হলাম। যেটা একটু আগে ভাবছিলাম সেটাই বাস্তবে হয়ে গেল। মনে মনে খুব আনন্দ হচ্ছিল। আমি খেতে খেতে নোটিস করলাম ঘড়িতে তখন রাত 10:30 বাজে। তখনই একইভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, আরও যেন বেড়েই চলেছে। খাওয়ার পর বৃষ্টি যেহেতু বেড়েছে, তাই আবারও পড়ানো শুরু করলাম। প্রকাশের ও পড়ার ইন্টারেস্টটা বেড়ে গেল। পরপর 2-3টে কোশ্চেন পেপার সলভ করা শুরু করলাম। এত সুন্দরভাবে পড়তে আগে কখনো দেখিনি আমি প্রকাশকে। পড়াতে পড়াতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। তখন বাজে রাত 12টা। তখনও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখলাম না। প্রকাশের মা বাবা আমাকে রিকোয়েস্ট করল যে আজকে রাতটা তাদের বাড়িতে কাটাতে। পাশাপাশি প্রকাশও আমায় রিকোয়েস্ট করল। সেদিন হয়তো তাদের কথাটা শুনলেই মনে হয় ভালো হতো। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, আমার সাথে আমার এক বন্ধুও থাকতো। তখনই আমার মাথায় এলো আমার সেই বন্ধু নেই বাড়িতে, বাড়িটা ফাঁকা, এর উপরে বৃষ্টি পড়ছে, তার পাশাপাশি চুরির ভয় কাজ করছিল। যাই হোক, বাড়ি আমাকে যে করেই হোক যেতেই হবে। এই সব ভাবতে ভাবতেই বৃষ্টি দেখলাম কমতে লাগলো। ঘড়িতে তখন রাত 1টা বাজে। বৃষ্টি থামাটা ছিল হয়তো সেদিনের কাল। আমি যথারীতি একটা ছাতা নিয়ে তাড়াতাড়ি সাইকেল করে বেরিয়ে পড়ি। প্রকাশের বাড়িটা ছিল টাকি থেকে, আর আমার বাড়িটা ছিল টাকি আর হাসনাবাদের মাঝ বরাবর। হাসনাবাদের অনেকটাই কাছে। তো আমি আমার জানা রাস্তা মার্টিন রাস্তা ধরে আসছি। এই রাস্তাটির একটা বিশেষ ব্যাপার হলো রাস্তাটিতে প্রায় 2 কিলোমিটার কোনো বাঁক নেই। হাসানাবাদ পর্যন্ত পুরোটাই সোজা। আমি মার্টিন রোড হয়ে সবে উঠলাম। বৃষ্টিটা প্রায় একদম কমে গেল। রাস্তাটার কিছুটা যাওয়ার পর অনেকগুলো পুরনো এক পোড়া বাড়ি আছে। বাড়িটা পেরিয়েই ছোট চাষের জমি। সেই জায়গা থেকে শিয়াল যাতায়াত করে। আমি সেই জায়গা থেকে খুব জোরে সাইকেলটা চালাতাম আর আমার পা কিছুটা ওপরে তুলে নিতাম। আমি প্রায় বাড়িটার কাছে চলে এসেছি, তাই সাইকেলের স্পিডটা নিতে যাব। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম কেউ একজন আস্তে আস্তে হেঁটে আমার দিকে আসছে। আর একটু এগোতেই আমি বুঝলাম এটা একজন মহিলা। আর মনে মনে ভাবলাম কেউ না কেউ আছে রাস্তায় তাহলে, আর সাইকেলের স্পিডটাও নিলাম না। মনে একটু শান্তিও পেলাম। তবে তখনই আমার মাথায় খেলল এত রাতে একা একজন মহিলা রাস্তায় কি করছে, এর উপর এমন বৃষ্টি হচ্ছে। ভাবলাম রাতে অনেকে গাছ থেকে ফুল পাড়তে বের হয়, যেহেতু মকরশোল এলাকা। তবে সেটা তো ভোরবেলা, আর এখন তো ভোর হতে অনেক দেরি। এইসব ভাবতে ভাবতে আমি সেই মহিলাটার প্রায় একদম কাছে চলে আসি। তবে মহিলাটার মুখ ভালোভাবে বুঝতে পারিনি। হঠাৎ তখনই মহিলাটি আমাকে দেখে নিচু হলো কিছু একটা খোঁজার জন্য। আমি তখন একদম তার সামনে পাস করতে যাব, আর কি মনে হলো আমি সাইকেলটা থামিয়ে তাকে জিজ্ঞাসা করি, আপনি কিছু খুঁজছেন? সে আমার কথাটা শুনে বলে উত্তর দিয়ে আমার দিকে তাকালো। আর সেই তাকানোটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। সে কি বিভৎস মুখ তার! আমি দেখলাম পুরো মুখটা পোড়া,
ক্ষতবিক্ষত, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে এমনভাবে আমাকে বলল যেন আমি সেই সময় এখানে এসে ভুল করেছি, তার কোনো গুরুত্বপূর্ণ কাজে আমি যেন বাধা দিয়েছি। আমি সেই সময় কি করব বুঝতে না পেরে জোরে মাগো বলে যত জোরে সাইকেল চালানো যায় সেখান থেকে বেরিয়ে গেলাম। আমার এই সাহসটাও সেই সময় ছিল না যে পেছন ঘুরে দেখব যে আমার পিছু আসছে কিনা। আমি একদম আমার ঘরের সামনে এসে দাঁড়ালাম এবং ঘরে ঢুকে শুয়ে পড়লাম। এমনকি ফোন করেও কাউকে বলবো সেই ক্ষমতাও আমার সেই সময় ছিল না। সে রাতে আমার ঘুম আসেনি। তখনও আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শুধু ভাবছিলাম আমি কি সত্যি ঠিক দেখলাম না মনের ভুল। ঘুমের ঘরে ভুল জিনিস দেখলাম। আর ভাবছিলাম সেই সময় আমার যদি সাইকেলের চেনটা পড়ে যেত বা আমি কোনো কারণে পড়ে যেতাম তাহলে আমার কি হতো। এইসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে যায়। পরের দিন সকালে একটু পরিচিত বয়স্ক কাকুদের সাথে বিষয়টা বলায় তারা জানান আমি যা দেখেছি ভুল দেখেনি। ওই যে পুরনো বাড়িটা ওই রাস্তায় পড়ে, সেই বাড়িতে অনেকদিন আগে এক পরিবার থাকত। সেই পরিবারের মহিলা সহ ছোট সদস্যরাও আগুনে পুড়ে মারা যায়। সেখান থেকেই ওই বাড়িটাকে কেউ আর থাকো না, আর বাড়িটাও পড়ে থাকে। আর তিথি অনুযায়ী মহিলাটাকে দেখা যায় বাড়ির আশেপাশে। এছাড়াও আমি আরও অনেক ব্যাপারটা জিজ্ঞাসা করলাম সে লোকগুলোকে। এরপর থেকে আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে আর কোনো প্রবলেমে পড়িনি। তবে রাত হলে আমি ওই রাস্তাটিকে ইগনোর করি। আজকের প্রথম ঘটনাটা কিন্তু এবং দ্বিতীয় ঘটনাটা কিন্তু দুটি ঘটনাই বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং বলে রাখি আমার গলার পরিস্থিতি একটু অসুবিধা আছে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তো গলায় একটুখানি প্রবলেম হচ্ছে। হয়তো তোমাদের ঘটনা শুনতে একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি বেশি জোরে ঘটনা বলতে পারছি না, গলায় প্রচণ্ড প্রবলেম। আমি ভেবেছিলাম যে আজকে কোনো রকম ঘটনা দেব না, তবে একটা নেশা হয়ে গেছে তোমাদের ঘটনা শোনানো, তাই আমি ঘটনা দিচ্ছি। তবে আমি বুঝতে পারছি আমার গলায় প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি এই অবস্থায় তোমাদের ঘটনা বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। এবং বলে রাখি তোমাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে, তোমরা সেই ইমেল আইডির মাধ্যমে আমাকে ঘটনা পাঠাতে পারো। অথবা তোমরা যদি মনে করো আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে রাখি গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই এবং গল্প কথা কোনো জায়গার বিষয়েও কুসংস্কার ছড়ায় না। কারোর মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে গল্প কথাকে নিয়ে বা অথবা গল্প কথার ঘটনাগুলিকে নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ কিন্তু অনেকটাই কমে যায়। এবং আগের এপিসোড দুটো যারা শোনোনি 304 নম্বর এবং 305 নম্বর এপিসোড দুটো কিন্তু অবশ্যই শুনে আসো। ওই ঘটনাগুলি অনেকের কাছেই পৌঁছায়নি। আমি সত্যি বলতে আগের দিনের এপিসোড এবং 304 নম্বর এপিসোডের ঘটনাগুলি কিন্তু বেশ অদ্ভুত এবং ভয়ের ছিল। তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা ঘটনা শুনছো প্লিজ ঘটনা লাইক করতে ভুলো না, ঘটনা কমেন্ট করতে ভুলো না এবং ঘটনাগুলি শেয়ার করতে ভুলো না। কারণ তোমরা যদি ঘটনাগুলো লাইক আর কমেন্ট না করো তাহলে ইউটিউব কিন্তু ঘটনাগুলো রিচ একদম ডাউন করে দেয়। এর ফলে কি হয়, পরবর্তী ঘটনাগুলি তোমাদের কাছে পৌঁছায় না। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে করলাম। কেমন লাগলো আজকে দুটি ঘটনা অবশ্যই জানিও। আমার গলায় প্রবলেম আছে, তাই হয়তো কথাও দুবার রিপিট হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। আশা করবো গলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আজকে দুটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।